ঢাকার এক হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডের দরজার বাইরে লাল আলো জ্বলছে। ভেতরে ডাক্তার নার্সের দ্রুত পায়ের শব্দ, ইনস্ট্রুমেন্টের শব্দ, আর মাঝে মাঝে ভেসে আসছে কান্নার শব্দ। হসপিটালে অসুস্থতার পর সুস্থ হওয়ার জন্য অনেকে আসলেও কেউ ফিরে যায় সুস্থ হয়ে হাসি মুখে, আবার কেউ ফিরে নিথর দেহ নিয়ে অশ্রু চোখে। আহির কাচের দরজার সামনে দাঁড়িয়ে একদৃষ্টে ভেতরে তাকিয়ে আছে। চোখের কোণে রাগ, ভয়ের সাথে মিশে আছে অসহায়তা। রশিদ একপাশে বসে মাথা নিচু করে হাতের আঙুলগুলো শক্ত করে চেপে রেখেছে। আজরিনা বেগম কাঁদতে কাঁদতে বারবার বলছেন, আমার স্বামী কিছু হয়ে গেলে আমি বাঁচব না, আল্লাহ উনাকে সুস্থ করে দেও। তখনই ডাক্তার বেরিয়ে এলো। আহির দৌড়ে তার সামনে আসল। আহির ব্যাকুল হয়ে জানতে চাইল, কি হয়েছে ডাক্তার? আব্বু কেমন আছেন এখন? ডাক্তার নিঃশ্বাস ফেলে বলল, স্ট্রোক হয়েছে, ব্রেনের একপাশে ব্লকেজ, আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। আহিরের পা দমে গেল, কণ্ঠ নিতেজ হয়ে পড়ল। কাপা কাপা স্বরে বলল, যা লাগে যত টাকা লাগে দেব, আপনারা শুধু উনাকে সুস্থ করে তুলুন, আমরা যথার্থ চেষ্টা করব, চিন্তা করবেন না, বাকিটা আল্লাহ ভরসা। আহির ধীর পায়ে গিয়ে মায়ের পাশে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল? এমন তো হওয়ার কথা ছিল না। যেই দিনটা আনন্দের হওয়ার কথা ছিল, সেই দিনটা ভরে গেল বিষাদে। চোখ বন্ধ করে চোখের কোনো লেগে থাকা পানিটুকু মুছে নিল। কিছু একটা ভেবে উঠে দাঁড়াল। এক পাশে গিয়ে ফোন করল কাউকে। অন্যদিকে শিকদার বাড়ির করিডোরে মিহিতা জানালার পাশে দাঁড়িয়ে আছে। কিভাবে বেরোবো কিছু বুঝতে পারছে না। এই পশুটা তাকে যেতে দিচ্ছে না। তখন পা ধরতে ঘৃণা হলেও বাবার অসুস্থতা শুনে নত হয়েছিল। তবে সে নত হওয়া বিফলে গেল। যেতে দিল না। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। মিহিতার মন অস্থির হয়ে উঠছে। নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগছে। আপনমনে গাল বেড়ে চোখের জল পড়ছে। টলমল চোখে তাকিয়ে রইল দরজার দিকে। দরজা আবারও তালাবন্ধ। বন্ধী জীবন হলেও লড়াই করে তালা ভাঙত, কিন্তু সেই সময় তো নেই, উপায় নেই। যত দ্রুত তাকে বাবার কাছে যেতে হবে। ইলহামকে বললে যেতে দিবে না তা সকালে বুঝে গেছে। সকালের কথা মনে পড়ল আবার। ফ্ল্যাশব্যাক। সকালে মিহিতা পা ধরার পর ইলহাম যেন স্বর্গ সুখ পেয়েছে। উম্মাদের মতো হেসে বেড়াচ্ছে। মিহিতা তখন অসহায়ের মতো তাকিয়ে আছে, একটুখানি অনুমতি পাওয়ার জন্য। সে না চাইলে যে বাহির হতে পারবে না। ওদিকে বাবার চিন্তায় তার পাগল প্রায় অবস্থা। মুহূর্তের মধ্যে মিহিতার বুকের ভেতর কেমন একটা আগুন জ্বলে উঠল। চোখে পানি জমলেও কণ্ঠে দৃঢ়তা। আমাকে হাসপাতালে যেতে হবে, এখনই। দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো ইলহাম মৃদু হাসল। ওহো, এত তাড়া কিসের? তোমার ভাই আছে তো, সে সামলে নেবে। মিহিতা তীব্র চোখে তাকাল। আমার বাবার পাশে আমি থাকব। তোমার অনুমতি লাগবে না, আমি যাচ্ছি, আমাকে আটকাতে আসবে না। উদ্ধৃতি চিহ্ন। ইলহামের ঠোঁটের কোণে শীতল হাসি। তুমি এখন আমার বাড়িতে আছো, আমার নিয়মে খেলতে হবে। মিহিতা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, খেলা আমি বুঝি না, ইলহাম শিকদার, কিন্তু মনে রেখো আমি তোমার পুতুল না। ইলহাম বৃদ্ধা আঙ্গুলের আংটিটা পাশের আঙুল দিয়ে অর্ধেক খুলল, তারপর কিছু না বলে চলে গেল। যাওয়ার আগে তালা দিতে ভুলল না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বাইরে কোথাও সাইরেনের শব্দ ভেসে আসছে, হয়তো অ্যাম্বুলেন্স। সেই শব্দে মিহিতার বুকের ভেতর ভয় বাসা বাঁধল। অজস্র ভয় কাজ করতে শুরু হল। নিজে কল শক্ত রাখলেও মানুষ তার প্রিয়জনদের জন্য খুবই ফুরবল। আজানের শব্দে মিহিতার হুঁশ ফিরল। দৌড়ে আবার দরজার কাছে গেল। বাহিরে কেউ কথা বলছে। মিহিতা চিৎকার করে বলল, প্লিজ দরজাটা কেউ খুলে দেও। তার চিৎকার অনেকে শুনলেন, সাহস কারো নেই। ঈশিতা তখন দরজার বাহিরে ছিল, তারও সাহস নেই। তবে কিছু একটা ভেবে নিজের রুমে দৌড় দিল। কারো সাড়া না পেয়ে মিহিতা কাঁদতে কাঁদতে দরজা পিঠ ঠেকিয়ে বসে পড়ল। মিহিতা মনে মনে শপথ করল, যেভাবেই হোক আমি বাবার কাছে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আইসিইউর ভেতরে মনির মাহমুদের পাশে দাঁড়িয়ে আছে আহির। বাবার শরীরে নল, মনিটরের একটানা বিপ বিপ শব্দ, আর শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন মাস্ক। ডাক্তার ধীর কণ্ঠে বললেন, প্রেশার এখনও অনিয়ন্ত্রিত। আমরা ওষুধ দিচ্ছি, কিন্তু রোগীকে মানসিক শান্তি দিতে হবে। আপাতত তিনি ঘুমে থাকবেন কয়েক ঘণ্টা। আহির জানে এই মানসিক শান্তি একটাই মানে মিহিতা। সে পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। মনে মনে সে বলল, ইলহাম শিকদারের কাছ থেকে আমি যেভাবেই হোক আমার বোনকে নিয়ে আসব। আহির বাহির হতেই আজরিনা শিকদার আসল।
আদিল আহিরকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আঙ্কেল এখন কেমন আছে? আহির শুষ্ক চোখে তাকাল, বলল, এখন আগের থেকে ভালো, বাট কোনো টেনশন করা যাবে না, মানসিক চাপ নেওয়া যাবে না। কিন্তু এটাই সমস্যা, আপু নরকে আছে ভাবলেই আব্বু বেশি করে অসুস্থ হবে। প্রথম শুনে ধাক্কা নিতে পারেনি। আদিল শুনল, আহির তখন ওকেই ফোন করেছিল। শোনা মাত্র ছুটে এসেছে। মিহিতার সাথে সাথে এই বাড়ির সবার সাথে তার বেশ ভালো সম্পর্ক। এসেই মিহিতার কথা শুনল। সে ভেবেছিল কি, ভালোবাসার মানুষকে বিয়ে করে ভালো থাকুক এই প্রার্থনা করল, অথচ সেই ভালোবাসা ওকে ঠকাল, নরক যন্ত্রণা আর প্রতিশোধ নেওয়ার জন্য অভিনয় করে বিয়ে করল। না, আদিল মেনে নিতে পারবে না। মুখে যাই বলুক, মন তো জানে সে কতখানি জুড়ে আছে। তাকে ভালো থাকা দেখার বদলে যদি কষ্টে দেখতে হয়, তবে সেই নরক থেকে উদ্ধার করতে পিছপা হবে না এই আদিল। মিহিতা দরজার বাইরে তাকিয়ে সুযোগ খুঁজছে। দুপুরে কাজের মেয়েটি আসল, এসে তালা খুলে দিল। মিহিতা হেসে উঠল, যাওয়ার পথ পেতেই ছুটল। তবে থেমে গেল মেয়েটির কথা শুনে। গেটের সামনে কে যেন আপনার নাম ধরে ডাকছে। গার্ডরা ভেতরে আসতে দেয়নি, ধাক্কা দিয়ে বাহির করে দিল। কিন্তু ছেলে দুটো বাসার সামনে দাঁড়িয়ে আছে। মিহিতার মন বুঝতে পারল হয়তো আহির এসেছে নিতে। বাসায় কাজের লোক ছাড়া বাসার আর কেউ নেই। বাড়ির লোকগুলো কোথায় যেন গেছে কাল শুনেছিল। এতে তারই ভালো হয়েছে। মিহিতা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে ছুটল দরজার কাছে। না, এখানে কেউ নেই। তবে অবাক হলো কেউ নেই কেন। আবার ভাবল দুপুর হয়েছে তাই হয়তো খেতে গিয়েছে। সেসব চিন্তা বাদ দিয়ে দরজা পেরিয়ে ছুটল গেইটের দিকে। আশ্চর্যের বিষয় হলো গেইটের সামনে কেউ নেই। ওই মেয়েটা বলল দুটো ছেলে ছিল, তারাও নেই এবং কোনো গার্ডও নেই। মিহিতার কেমন যেন সন্দেহ হল। যেই বাড়ির আশেপাশে গার্ডের অভাব নেই, সেখানে আজ একটাও নেই। কেমন একটা রহস্যের গন্ধ আসছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখল, না, কেউ নেই। গেইটে শুধু ছিটকি দেওয়া, সেটা খুলতে লাগল। বেশ বড় গেইট হওয়াতে ছিটকিনিও বড় ও এত টাইট যে খুলতে সময় লাগছে। শেষে খুলতে পারল, ভেবে মনে শান্তি পেল। গেইট ফাঁক করে পা বাড়াল। তখনই পিছন থেকে কেউ বাম হাত চেপে ধরে। মিহিতা ভয় পেল, বুক ধুক করে উঠল। শেষ মুহূর্তে বাধা আসল। মিহিতা ঘুরে তাকাল, দেখতে পেল ইলহামের মুখখানা। অধর জুড়ে রয়েছে তৃপ্তির হাসি। মিহিতার হাত হেঁচড়া টান দিয়ে সামনে আনে, বলে, তোমাকে তো বলেছিলাম মিসেস শিকদার, আমার অনুমতি ছাড়া এক কদমও যাবে না। তোমার সাথে একটু গেম খেললাম। তুমি এত বোকা কেন বলতো? নিজেকে তো চালাক ভাবো, তেজ দেখাও, তবে এতটুকু বুদ্ধি নেই, মাথায় আসলো না? ঘরের তালা কেন খুলে দিল? অবশ্যই আমি অনুমতি দিয়েছিলাম বলে। যে বাড়ির আশেপাশে গেইটে গার্ড সব সময় থাকে, আজ কেন নেই? এতটুকু মাথায় আসলো না? মিহিতা নির্বিকার চেয়ে রইল। ভালো মানুষই দেখে যাকে ভালোবাসল, তার আসল রূপ সে নিতে পারছে না। প্রতিটা পদে পদে হৃদয় ক্ষত করছে। মিহিতা জোরামো কণ্ঠে আবার হাত জোর করে বলল, প্লিজ একবার যেতে দিন। অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি যা করছেন তা কখনো ভুলব না। ইলহাম কিছু একটা ভেবে বলল, ওকে যেতে দিব। এতটুকু শুনেই মিহিতা খুশি হল। পা বাড়ালো যাওয়ার জন্য। ইলহাম আবার থামিয়ে দিল, বলল, ওয়েট, এত খুশি হইও না আগেই। যেতে দেওয়ার জন্য আমার একটা শর্ত আছে, সেটা আগে শোনো। মিহিতার হাসি মাখা মুখ নিমিষেই কালো হল। জানতে চাইল, কি শর্ত? বলছি চলো। যতই হোক ভালোবাসার বউ, তার কথা কিভাবে না রাখি? তার কান্না যে সহ্য হয় না, বলেই স্যাড হওয়ার নাটক করল। সেই নাটক দেখে মিহিতার গা জ্বলে গেল, তবে এই মুহূর্তে কিছু বলল না। এখন জরুরি তার বাবার কাছে যাওয়া। হাসপাতালের করিডোরে আদিল আর আহির বসেছিল। মিহিতার পায়ের শব্দে চোখ তুলে তাকাল। বোনকে দেখে এগিয়ে গেল আহির। আইসিইউর দরজার সামনে এসে কাচের ভেতর দিয়ে বাবাকে দেখেই বুকের ভেতর চাপা কান্না ফেটে বেরিয়ে এলো মিহিতার। মুখে অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ। এ যেন সে চেনা মানুষটা নয়, এক অসহায় শরীর। আহির তাড়াহুড়ো করে এগিয়ে এলো। আপু। একই সাথে স্বস্তি আর অবিশ্বাস তার চোখে। এত কষ্টে যে বোনকে আনতে গেছিল তারা ভেরতে যেতে দেয়নি। তুমি ঠিক আছো তো? মিহিতা জোর করে হাসল। আমি ভালো আছি। বাবার কাছে আসতেই হবে, তাই। কথা শেষ করার আগেই গলার স্বর ভেঙে গেল। আহির কিছু বুঝতে চাইল, কিন্তু মিহিতা দ্রুত চোখ নামিয়ে নিল, কোনো কথা না বলে অনুমতি নিয়ে আইসিইউতে প্রবেশ করল। শরীরে জড়ানো সেফটিক পোশাক।
মিহিতা ধীর পায়ে গিয়ে বাবার হাতটা ধরে বসে পড়ল। আজরিনা বেগম কেঁদে বললেন, দেখ মা, তোমার বাবার চোখ খুলছে না। মিহিতা বাবার কানে কাপা গলায় ফিসফিস করল, বাবা আমি এসেছি, তোমার মেয়ে এসেছে, তুমি চোখ খুলো। মনিটরের বিপ বিপ শব্দে যেন হালকা পরিবর্তন এলো। মনির মাহমুদ চোখ বন্ধ করে আছেন, কোনো সাড়া নেই। নার্স এসে আজরিনা শিকদারকে বাহিরে নিয়ে গেলেন। একসাথে দুইজন এলাও নয়। মিহিতা নির্বিকার বাবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। বলল, আমার সুখ দেখার বদলে দুঃখ দেখলে সহ্য করতে না পেরে মৃত্যুর সাথে লড়ছ। এমন দিন শুধু আমার নিজের ভুলের জন্য হলো বাবা। তুমি সব শেখালে, কিন্তু মানুষ চেনার কৌশল আয়ত্ত করতে পারলাম না। চোখের সামনে মানুষের নিখুঁত অভিনয় তোমার এই শক্ত মেয়েটাও বলে গেল, তবে আমিও এর শেষ দেখে ছাড়ব, তুমি শুধু সুস্থ হয়ে ফিরো। মিহিতা 10 মিনিট পর বেরিয়ে আসল। তার শরীরে জোর নেই, মনের জোরও যেন শূন্য। হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। আদিল পাশে থাকায় চট করে দুহাতে আগলে নেয়। মিহিতা এবার তাকাল। আদিল এসেছে সেদিকে তার খেয়াল ছিল না। প্রিয় বন্ধুকে দেখে হাসল। সেই হাসি বিষাদের। আদিল ওকে দাঁড় করিয়ে বলল, ঠিক আছো? হুম। জীবন যেখানে হোঁচট খেয়ে পড়ে আছে, সেখানে শরীরে হোঁচট খাওয়া অত্যাবশ্যক। আদিল আনমনে বলল, জীবনে হোঁচট খাওয়ার প্রয়োজন আছে, তবেই তো শিখবে কোথায় থামতে হবে, কে কেমন, কোথা থেকে সরে আসা উচিত। মিহিতা হয়তো পুরো বুঝল না, তবে আদিলের শেষ কথাটা শুনতে পেল। আজকের মতো জীবনের হোঁচট খাওয়া থেকে বাঁচানোর জন্য তোমার বন্ধু পাশে থাকবে। আহির মৃদু স্বরে বলল, আপু তুমি থাকো আম্মুর পাশে, আমি একটা কাজ সেরে আসি। মিহিতা মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু চোখের ভেতর গভীর এক গোপন ভয় লুকিয়ে রাখল। তার মনে বারবার বাজছে ইলহামের সেই ঠান্ডা স্বর, আমার কথা রাখবে, নইলে। আইসিইউ বাহিরে বসে আছে আজরিনা শিকদার পাশে মিহিতা, তার পাশে আদিল বসে আছে। কাল সারাদিনের ক্লান্তি, নিঘুইম রাত সব কিছুতে শরীর যেন নিতেজ হয়ে আসছে। চোখে ঘুম কিন্তু মনের অশান্তি। এক সময় হুট করে চোখ লেগে আসল। ঘুমের ঘোরে গা এলিয়ে দিল আদিলের কাঁধে। আদিল চমকাল, মেয়েটাকে সরানোর চেষ্টা করল না, শুধু চেয়ে রইল। দূর থেকে কেউ একজন তাদের দেখে নিল। কানে ফোন চেপে ধরল, বলল, আদিলের মনে পড়ছে সকালের দৃশ্য। আহিরের সাথে সে ছুটে গিয়েছিল শিকদার বাড়িতে, কিন্তু গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। ইলহামের নির্দেশে ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছিল। ইলহাম শিকদারের হিংস্র হাসি, সেই হাসিই যেন কানে বাজছে। এমন মানুষের সাথে মিহিতা কখনোই ভালো থাকবে না। নিজের মুঠি শক্ত করে আদিল মনে মনে বলল, আমি চুপ করে থাকব না, যেভাবেই হোক ওকে ওই নরক থেকে বের করব। আদিলের চোখে তখন এক অদম্য দৃঢ়তা, যেটা শুধু প্রতিশোধ নয়, নিজের মনে ভাবা প্রিয় মানুষটাকে রক্ষা করার প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞা যে কখনো পূরণ হবার নয়। হঠাৎ মিহিতার ফোনে কল আসে। ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায়। ফোনটা আসার সময় ইলহামই দিয়েছিল। মিহিতা নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করে। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে মিহিতা ভয় পেল। কাপা কাপা গলায় আদিলকে উদ্দেশ্য করে বলল, তুমি মা কে দেখে রেখো। আহির আসলে বলিও আমি চলে গেছি। বাবার খেয়াল রাখতে বলিও, সম্ভব হলে আবার আসব। তুমি কোথায় যাবে এই পরিস্থিতিতে? মিহিতা উত্তর দিতে পারল না। ফোনের মেসেজ টোনে চোখ পড়ল। স্ক্রিনে ভেসে উঠা মেসেজটা দেখেই বাহির পথে ছুটল মিহিতা। আদিল নিবিকার চেয়ে রইল। অসহায় দুটি চোখ দেখে বুঝতে পারল ওই ইলহাম শিকদার নিশ্চয়ই ফোন দিয়েছিল আর এমন কিছু বলেছে যাতে মিহিতা যেতে বাধ্য হয়। হাসপাতালের কাছের দরজাটা ধীরে ধীরে পেছনে ফেলে ছুটে বেরিয়ে গেল মিহিতা। করিডোর পেরিয়ে মূল ফটকের কাছে পৌঁছাতেই হঠাৎ বুক ধরফর করে উঠল। চোখ দুটো বারবার চারপাশে ছুটছে। কোথাও ইলহামের কালো চোখের ছায়া যেন লুকিয়ে আছে। নজরে কাউকে না পড়লেও থেমে যায়। বাহিরে প্রচণ্ড বাতাস বইছে, আকাশ কালো মেঘে ছেয়ে আসছে। বাইরে পার্কিং এর এক কোনায় একটা কালো গাড়ি দাঁড়ানো। কাঁচ পুরো টিন্টেড, ভেতরে কে আছে বোঝা যাচ্ছে না। গাড়ির ড্রাইভার সিট থেকে এক লোক হাত নাড়ল, স্পষ্ট ইশারা, ভেতরে ওঠো। মিহিতা মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। মনের ভেতর দুই রকম টানাপোড়েন। একদিকে বাবার জন্য তীব্র উদ্বেগ, অন্যদিকে এই ফোন আর মেসেজের রহস্য। জীবন তাকে ফেলেছে গোলকধাঁধায়। না পারছে ছেড়ে আসতে, না পারছে থাকতে। মিহিতা ধীর পায়ে গাড়ির কাছে যেতেই ড্রাইভারের আসনে বসা লোকটা ফোন এগিয়ে দিল। স্ক্রিনে ভেসে উঠল শুধু একটা নাম, ইলহাম। কাপা কাপা আঙুলে কল রিসিভ করল মিহিতা।
ওপাশ থেকে ভেসে এলো ঠান্ডা অথচ ধারালো স্বর। 10 মিনিটের মধ্যে তুমি না এলে তোমার বাবার সেই 24 ঘণ্টা ও শেষ হয়ে যাবে। মিহিতার নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। তুমি কি বলতে চাইছ? ইলহাম হাসল, সেই শয়তানি হাসি। আমার শর্তের কথা মনে আছে তো? সেটা মানতে হবে তো, আর মানতে হলে আমার কাছে আসতে হবে, শুনতে হবে। না হলে তোমার প্রিয় বাবার শ্বাস আর চলবে না। কথা শেষ হবার আগেই কল কেটে দিল সে। মুহূর্তের মধ্যে সব ভেঙে পড়ল মিহিতার ভেতর। একটা মানুষ কতটা খারাপ হলে এমনভাবে ব্ল্যাকমেইল করতে পারে? আমি নাকি এই মানুষটাকে ভালোবেসেছিলাম, ছি। নিজের প্রতি তার শুধু ঘৃণা আসছে। যতটা ভালোবাসা তার জন্য ছিল, ঠিক শতগুণ ঘৃণা এখন তার জন্য আসে। মিহিতা চোখ বন্ধ করলেই বাবা, হাসপাতালের সেই মনিটরের শব্দ, আহিরের ভরসা দেওয়া চোখ সব মিলিয়ে যেন বুকটা চেপে ধরল। সব সময়ে ভেজে আর সাহসিকতার সাথে চলা মেয়েটা ভেঙে পড়ছে, আপনজন হারানোর ভয়। মিহিতা গাড়িতে উঠে বসল। ড্রাইভার একটাও কথা না বলে গাড়ি স্টার্ট দিল। হাসপাতালের আলো পিছনে মিলিয়ে যেতে লাগল। তত মিহিতার চোখ ঝাপসা হয়ে উঠল। নিজেকে আজকের মতো অসহায়, একা কখনো লাগেনি। ভাগ্যে এমন দিনও লেখা ছিল, যে মেয়েটা সব সময় বাবার পাশে থাকার কথা দিয়েছিল, সে আজ বাবার কঠিনতম দিনে পাশে থাকতে পারছে না, মা, ছোট ভাইকে সান্ত্বনা দিয়ে আগলে রাখতে পারছে না। শিকদার বাড়ি গেট পেরিয়ে গাড়ি এসে থামল বাড়ির ভেতরের বিশাল জায়গায়, এটাকে বাগান সাইড বলা যায়। গেইটে গার্ড দাঁড়িয়ে, আজ যেন সবাই আগের চেয়ে বেশি সজাগ। মিহিতা নেমে দিক বেদিক ভুলে চলল দরজার দিকে। কিন্তু আনমনে হাঁটার কারণে দরজায় পৌঁছানোর আগে কংক্রিটের লম্বা পোলের সাথে ধাক্কা লাগে। কপালে বাড়ি খায় ভীষণ জোরে। মিহিতা ব্যথায় চোখ বন্ধ করে কপালে হাত চেপে ধরে। এত জোরে লেগেছে মনে হচ্ছে মগজে আঘাত পেল। সেই নিজেকে উপহাস করে বলল, এই কপালের লিখনে ছিল এসব। এমন ঠাডা পড়া কপাল ব্যথারই যজ্ঞ। যেখানে ভাগ্য নিজের সাথে খেলা করে, সেখানে কপালের লিখন তো ফলবেই, খণ্ডানোর শক্তি যে কারণেই। মিহিতা দরজা পেরিয়ে ভেতরে পা রাখতেই দেখতে পায়, সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ইলহাম। মুখে সেই তৃপ্তি মাখা হাসি, যেন শিকার ফাঁদে পড়েছে। এই লোকটা কত অচেনা, যার হাসিতে একসময় মুগ্ধ হতো, সময়ের পরিবর্তনে এখন ঘৃণা লাগে। এই মেয়ে এখানে কি করছে? দাম্ভিক বজ্রপাতের ন্যায় কণ্ঠে কেঁপে উঠল মিহিতা সহ শিকদার বাড়ির প্রতিটি মানুষ। হুট করে বাজখাই কণ্ঠে কে ডাকবে? মিহিতা আশেপাশে খেয়াল করেনি। মিহিতার চোখ যখন গেল সোফায় বসে থাকা দুটি মানুষের উপর, মুহূর্তে ঘৃণা, রাগে রি করতে থাকল মিহিতার সর্বস্ব শরীর। মনে হলো এমন পরিস্থিতিতে দাঁড়ানোর চেয়ে তার মৃত্যু ভালো ছিল। আমজাদ শিকদার উঠে দাঁড়াল। অমিত শিকদার রেগে মিহিতার দিকে এগিয়ে আসল। দাঁতে দাঁত পিষে, হিংস্র বাঘের ন্যায় ফুঁসে ওঠে বলল, তুমি আমাদের বাড়িতে কি করছো? তোমার সাহস কি করে হয় এই বাড়িতে আসার? গেট আউট! আমি ভুলিনি সেদিনের অপমান। অমিত একটু এগিয়ে যেতেই মিহিতা পিছয়ে গেল। মিহিতার গলা ধরার জন্য হাত বাড়াতেই ইলহাম ধরে ফেলে। ভাইয়ের দিকে হেসে বলে উঠল, রিল্যাক্স ব্রাদার, ও এমনি এমনি আসেনি, আমি ওকে নিয়ে এসেছেই। আমজাদ শিকদার ভ্রু কুচকে জানতে চাইল, মানে, কি জন্য এনেছিস? ইলহাম সবার সামনে মিহিতার হাত ধরে টেনে আনল। হাতটা নিজের হাতের ফাঁকে নিয়ে বলল, সি ইজ মাই ওয়াইফ। সবাই নিস্তব্ধ। কি আশ্চর্য কথা শুনল। সবার মতিষ্ক কাজ করা বন্ধ করে দিল। তারা কি সঠিক শুনছে? পাশে মমতা শিকদার দাঁড়িয়ে তখনই ঈশিতাও নেমে আসল। মায়ের কানে কানে কিছু বলল। পাশ থেকে আরিফা টেনে জানতে চাইল কিন্তু ঈশিতা বলল না। এই মেয়েটা তার ভাবি হলেও মোটেও ভালো নয়, তাকে একটু পছন্দ করে না। সবার সামনে প্রকাশ করতে না পারলেও আড়ালে আবডালে, কাজে কর্মে ঠিকই বুঝতে পারে। আজির শিকদার বিস্ময় নিয়ে বলল, ইলহাম এসব কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? জানিস তারা আমাদের শত্রু। এই মেয়েটার বাবা ভাইজানকে লোক সম্মুখে অপমান করেছে, এই মেয়েটা অমিতকে অপমান করেছে। ইলহাম চাচার সামনে দাঁড়াল, ঘাড় ধরে বলল, শত্রুদের সব সময় নজরে রাখতে হয়, এজন্য বাড়িতে নিয়ে এসেছি। ইলহামের অযৌক্তিক কথায় আমজাদ শিকদার রেগে আগুন হয়ে গেল। ফুঁসে উঠে বলল, এমন পরিবারের মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। তুমি এমন কাজ করলে কিভাবে? এখনই ওকে রেখে এসো। এই মেয়েকে এই বাড়িতে আর এক মুহূর্ত দেখতে চাই না। আই সে গেট আউট। এমন পরিবারের মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। এই কথাটা মিহিতার আত্মসম্মানে লাগলো।
মতিষ্কে যেন আগুন ধরিয়ে দিল। মিহিতা ঝংকার তুলে সবার উদ্দেশ্য জোরে বলল, মিস্টার আমজাদ শিকদার, আমার মতো মেয়ে আপনার বাড়ির সীমানায় থুথু ফেলতেও আসতো না। আপনারা ডিজার্ভ করেন আপনাদের মতো খুনি পরিবারের মেয়ে। আমি কেন আমার জুতো বাড়ির চৌকাঠ পেরেতো না, কিন্তু আফসোস আমাকে আসতে হলো। সবচেয়ে ঘৃণিত বাড়ি এবং বাড়ির মানুষরূপী জানোয়ারদের সাথে সম্পর্ক জুড়ে গেল। আপনার এই কাপুরুষ ছেলে আমাকে ঠকিয়ে বিয়ে করে এনেছে। এতক্ষণ ইলহাম মিহিতার সব কথা শুনছিল। মমতা শিকদার বেশ অবাক হলেন, এমন সাহসী মেয়েও আছে। আমজাদ শিকদার রাগে ফুঁসে উঠল। অমিত মারার জন্য আবার এগিয়ে যেতে নেয়, কিন্তু ইলহামের ইশারার দিকে তাকিয়ে থেমে যায়। আমজাদ শিকদার ইলহামকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েকে এখনই বাহির কর। অমিত বাবার সাথে মতো মিলিয়ে বলল, ইলহাম বাহির করে দে, নয়তো খুন করে ফেলব। মিহিতা ভয় পেল না। সে সত্যি বলতে কখনো ভয় পায় না, বরং এমন অবস্থায় হেসে বলে, খুলতারা চিহ্ননীদের কাজে তো হলো খুনও করা। একজনকে খুনও করেছেন, আরও করবেন। তবে আমায় ভয় দেখিয়ে লাভ নাই কো, কারণ বউ আমার তেজস্বী কন্যা। মিহিতার কথাটা কেড়ে নিয়ে ইলহাম সম্পূর্ণ করল। আবার বলল, তবে বেশি কথা বলে ফেলেছ, এর শাস্তি পাবে। এরপর সবাইকে উদ্দেশ্য করে আমজাদ শিকদারের দিকে তাকিয়ে বলল, 30 মিনিট পর এসে তোমাদের সাথে কথা বলছি। সব বুঝিয়ে বলবো, ততক্ষণ চুপচাপ থাকো। আশা করছি শুনবে। সবাই চুপ হয়ে গেল। ইলহাম ছোট ছেলে হলেও আমজাদ শিকদার তার সব কথা শোনে এবং সবার তুলনায় একটু বেশি ভালোবাসে। চারপাশে শত্রু থাকার কারণে 10 বছর আগেই দেশ থেকে বিদেশে পাঠিয়েছিলেন শত্রুর মোকাবেলা করার জন্য, ওই বিষয়ে সমস্ত ট্রেনিংয়ের জন্য। কিন্তু করল কি, শত্রুর মোকাবেলা না করে আরেক শত্রুর মেয়েকে ঘরের বউ করে আনল। যদিও তার এই ট্রেনিং এদের মতো সামান্য কারোর জন্য নয়। সবার সামনে মিহিতার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে জোরে নিয়ে যাওয়ার জন্য মিহিতা তাল সামলাতে পারছে না। পড়ে যেতে গিয়েও পড়ছে না। রুমে এসে হাত ছেড়ে দেয়। এত কিছুর পর ইলহামের চোখ যেন শান্ত। ঝড়ের আগে নীরবতা, তীব্র শঙ্কার আভাস। ইলহাম মিহিতার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর বলল, গুড গার্ল, তুমি সময় মতো এসেছ। স্বামীর কথা মেনে চলা ভালো। আই অ্যাম ইমপ্রেসড। ভালো মেয়েরা সব সময় পুরস্কার পায়। তুমিও পুরস্কার পাবে। মিহিতার ভনিতা পছন্দ হলো না। তিক্ত কণ্ঠে বেজে বলল, শর্তটা বলো। আমি বাবার কাছে আবার ফিরতে চাই। ইলহাম হাতের আঙুলে ঘুরিয়ে দেখতে লাগলো সেই আংটি যেটা মিহিতার চোখে আজ বিষের মতো লাগে। এই আংটিটা মিহিতায় দিয়েছিল। ইলহামের ব্ল্যাক কালার পছন্দ বলে সেই কালারের রিং সাইজ আংটি। তারপর ইলহাম মিহিতার মুখের কাছে মুখ এনে সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, শর্তটা সহজ। আজ রাতটা আমার সাথে কাটাতে হবে যেভাবে আমি চাই। অ্যান্ড যা বলবো তাই করতে হবে। মুহূর্তে মিহিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শরীর কেঁপে উঠল। তবুও রাগান্বিত কণ্ঠ তুললে বলল, তুমি পাগল নাকি? এটা কখনো সম্ভব হবে না। আই জাস্ট হেট ইউ। তোমাকে দেখতে আমার ঘৃণা লাগে, সেখানে ছোঁয়া তো ছি, ভাবতেই ঘৃণা লাগছে। ইলহাম এক কদম এগিয়ে এলো, চোখে হুমকির শীতলতা। তাহলে কাল তোমার বাবার জন্য হাসপাতালের জানাজা পড়তে প্রস্তুত হও। আর নতুন কোনো ধামাক্কার জন্য রেডি হও। মিহিতা ভয় পেল। সেই ভয়ার্ত মুখ দেখে ইলহাম শান্তি পেল। গাল দুটো চেপে ধরে বলল, সময় 1 ঘন্টা, তারপর আবার মতামত চাইব। ভাবতে থাকো ততক্ষণ আমি তাদের বুঝিয়ে আসি আমার তেজস্বিনী বউকে কিভাবে ভালোবেসে বিয়ে করলাম। রাতের আকাশ ছড়িয়ে পড়েছে গভীর অন্ধকারে, যেন তার কালো মখমলের চাদর ঘরটির উপর ঢেকে দিয়েছে সব আলো ও আশা। দূরে দিগন্তরেখায় মলিন চাঁদের হালকা সোনালি ছায়া ঝলমল করছে, তবে মেঘেরা জোরেশোরে আড়াল দিয়ে রেখার চেষ্টা চালাচ্ছে কোমল আলোকছটা। বাতাস গা শীতল করে দিচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া গাছপালার মধ্যে ফিসফিস করে চলে যাচ্ছে, যেন কোনো গোপন কথা শোনাচ্ছে, ভয়ঙ্কর কিছু আভাস দিচ্ছে। শিকদার বাড়ির চারপাশে গাছের ছায়া দীর্ঘ ছড়িয়ে আছে, তাদের পাতার মাঝে পড়ে পড়ে মৃদু শব্দ, যা শোনায় এক গভীর নিস্তব্ধতার গল্প। কুকুরের দূর থেকে ঘেউ ঘেউ করাটা যেন এই নিস্তব্ধতায় একাকিত্বের সঙ্গী হয়ে উঠেছে। পাখিরা রাতের বিশ্রাম নিচ্ছে, আর তারাও যেন রাতের রহস্যমতা বুঝতে পেরে গোপনে ঘুমিয়ে পড়েছে। বাড়ির পাশে ছোট খাল জলে মেঘলা আকাশের প্রতিফলন দুর্লভ এক রূপকথার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছে। পানির নীরবতা বাতাসের হাওয়া দিয়ে অল্প অল্প ছুঁয়ে যায়। কোথাও দূর থেকে গাড়ির হালকা আওয়াজ এসে মন ভরে দেয় অচেনা আশঙ্কায়। এমন রাতে
যখন প্রকৃতির সবকিছুই নিঃশব্দ, তখন শিকদার বাড়ির গেটের বাইরে শুরু হলো এক অদ্ভুত ঘটনা। সেখানে জীবন আর মৃত্যু, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার সীমানা মিশে যাওয়ার মুহূর্ত। পরিত্যক্ত এক জায়গায় একটি লোককে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। মুখে তার কাপড় বাঁধা, যার কারণে কথা বলতে পারছে না। শুধু গোঙানির আওয়াজ আসছে। হাত দুটো জোর করে লোকটি হয়তো প্রাণভিক্ষ চাচ্ছে, কিন্তু আশেপাশের কয়েক শুনতে পেলেও না শোনার ভান করল কেবল তার সামনে বসা মুখোশধারী লোকটি। তার মুখ দেখা যাচ্ছে না, পুরো শরীর সহ মুখশ্রী মুখে আবৃত। লোকটি ফিসফিস করে কিছু বলল। শুনতে পেল কেবল দুজন মানুষ আর এই নিস্তব্ধ রাতের বাতাস। হঠাৎ গুলি চলল, মাথার এফোর ওফর হয়ে বেরিয়ে গেল। সাইলেন্সার লাগানো থাকার কারণে কোনো শব্দ হল না। প্রাণপণে বাঁচার চেষ্টা জোর করা হাতটি মুহূর্তে নেতিয়ে পড়ল। হাতের ইশারা করতেই কয়েকজন এগিয়ে এলো। কানে কানে বলল, বসো, একে কি করব, নদীতে ভাসিয়ে দে। আমি কোনো প্রমাণ রাখি না এই পর্যন্ত, আর কখনো রাখব না। প্রাণহীন দেহটা খুব টেনে বস্তায় ঢুকিয়ে সঙ্গোপনে নিয়ে গেল। মুখোশধারী লোকটি চারপাশে সূক্ষ্ম নজর বুলিয়ে নিঃশব্দে চলে গেল। লোকটি চলে যেতেই আড়াল থেকে কেউ নিঃশ্বাস ছাড়ল। ভয়, আতঙ্কে এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করেছিল। তার পুরো শরীর কাঁপছে, শরীরে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। মানুষ এত অমানুষ হতে পারে কি করে? গুলি করার সময় তাকিয়েছিল, মুখ চেপে ধরেছিল, যেন আওয়াজ না হয়। কেউ আছে বুঝতে পারলে সেও শেষ হয়ে যেত। আল্লাহ সহায় ছিল বলে সে বেঁচে গেল। রাত 1টা বাজে। মিহিতা গোসল সেরে এসে দেখে খাবার দিয়ে গেছে। এই বাড়ির খাবার তার কাছে মানুষরা তারা চিহ্ন তো চুষে খাওয়ার মতো মনে হয়, তবে কোনো উপায় নেই, বাঁচতে হলে খেতে হবে, না খেলে লড়াই করবে কিভাবে? সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে গপাগপ খেয়ে ফেলেছিল। তারপর কেটে গেছে কয়েক ঘণ্টা। ইলহাম এখনও ঘরে আসেনি। মিহিতা বসে থাকতে চোখ লেগে এসেছে। কাল সারারাত জাগনা ছিল, এজন্য বোধ হয় বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে গেছে সবে। তখনই দরজা খুলে ইলহাম প্রবেশ করে। তেজস্বিনী আর ইউরে। কথা বলতে গিয়েও ইলহাম থেমে যায়। মিহিতা ঘুমিয়ে গেছে। ভ্রু কুচকে তাকালো, বলল, নাটক নয়তো আবার? নাটক হলেও কি আর না হলেও কি? ইলহাম ঘরের আশেপাশে তাকালো। কাঙ্ক্ষিত জিনিসটি দেখতে পেতেই এগিয়ে গেল। পানি ভর্তি জগটা নিয়ে সবটুকু পানি ছুঁড়ে মারল মিহিতার উপর। মিহিতা ঘুম ভেঙে চমকে উঠল। শীতল কিছু অনুভব করল। হাত দিয়ে শরীরে ভেজা অনুভব হতেই বুঝতে এটা পানি। সামনে মানুষটাকে দেখে বুঝতে পারল কে করেছে এই কাহিনী। তার নিজের জন্য করুণা হল। ঘুম ভেঙে যাওয়াতে নাকি অন্য কোনো কারণে তার শরীরে অগ্নি রশ্মির মতো তেজ আসল। বিছানা থেকে উঠেই ওয়াশরুমে গেল। ইলহাম সেদিকে তাকিয়ে রইল। তখনই মিহিতা বালতি ভর্তি পানি নিয়ে আসল। ইলহাম আটকানোর আগেই সবটুকু পানি তার গায়ের উপর ছুঁড়ে দিল। মুহূর্তে ভিজে গেল ইলহাম এবং পুরো রুম পানিময় সুইমিং পুলের ন্যায় হয়েছে প্রায়। মিহিতা দাঁতে দাঁত পিষে রেগে জোরে বলল, আপনার শাস্তি আপনাকে এবার থেকে শুধে আসলো, বুঝিয়ে দিব। ইলহাম এগিয়ে আসল। তর্জনী আঙুল মিহিতার কপালে ঠেকাতেই ঝটকা মেরে ফেলে দিল। ইলহাম ঠোঁট জোড়া চেপে ধরে বলল, মাঝরাতে খবর পেয়েছ মনির মাহমুদ চোখ খুলছে বলে এই জন্য তেজ বেড়েছে? চোখ খুলতে যেমন সময় নেয়নি তেমন বন্ধ হতেও কিন্তু সময় নিবে না। আপনি কি মানুষ নাকি পশু? কতগুলো খুন করেছেন? খুন করেছি তোমায় মন, তোমার ভেতরে জন্ম নেওয়া ভালোবাসা। এই অপরাধে অভিযুক্ত করো তুমি, তাহলে আমি তোমার মন আর ভালোবাসার খুনি। আপনি আমার বাবার ক্ষতি করার চেষ্টা করলে আমিও কিন্তু আপনার পরিবারকে শেষ করতে পিছপা হব না। এই বাড়িতে থাকছি যখন, কখন কি করে বসি বলা যায় না। বাড়ির বউ কাল থেকে রান্নাঘর সামলাতে হবে বলে গেছেন আপনার ভাবি। এমনও হতে পারে রান্নায় বিষ মিশিয়ে মেরে দিলাম সবাইকে। ইলহাম হেসে উঠল, সেই হাসিতে বিদ্রুপ। বলল, মনির মাহমুদ এমন শিক্ষা দিয়েছে বলে মনে হয় না। শ্বশুর মশাইয়ের নীতি বড্ড ভালো মানুষই। আমজাদ শিকদার তাহলে এমন জানোয়ারের মতো শিক্ষা দিয়েছে, তার জন্য এমন জানোয়ারের মতো আচরণ করেন? ইলহাম দূরত্ব কমাল। কপালে আবারও আঙুল ঠেকিয়ে বলল, জানোয়ারের মতো আচরণ করি? তাহলে তুমি কেমন আচরণ চাও? প্রেমময়? ওকে, সমস্যা নেই, তবে কাছে এসো। মিহিতা 2 কদম পিছিয়ে গেল। বলল, ডোন্ট টাচ মি। আমার ঘৃণা লাগে আপনাকে। চোখের সামনে দেখলে আপনার প্রতি এবং আমার নিজের প্রতিও ঘৃণা হয়। আপনার প্রতি ঘৃণার কারণটা জানা আর নিজের প্রতি ঘৃণা, আপনার মতো মানুষকে ভালোবেসেছিলাম এটা ভেবে। ইলহাম মিহিতার চোয়াল শক্ত করে চেপে ধরল।
বলল, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইউ। শরীর ছোঁয়ার ইচ্ছে থাকলে তুমি বাধা দিতে পারতে না। বিকজ ইউ আর মাই ওয়াইফ, সো আমি ছুতেই পারি। আপনার বউ হতে হয়েছে এটা আমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ। আপনি মানুষটাই আমার জীবনে অভিশাপ। অথচ আমি তোমার জীবনে ভালোবাসা নিয়ে এসেছিলাম, মিথ্যে ভালোবাসা আর কি। কথাটুকু বলে হেসে যাচ্ছে, স্বর্গসুখ যেন এই পরিস্থিতিতে। ঈশিতা মায়ের সাথে শুয়ে আছে। মমতা শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার নামের মতোই তার হৃদয় রয়েছে মমতায় ভরা। এজন্য মেয়েও হয়েছে তার মতোই মায়ামো, কোমল হৃদয়ের। শুধু ছেলে দুটো হয়েছে বাবার মতো, হয়নি তাদের হতে বাধ্য করেছে। শিকদার বাড়ির ঐতিহ্য, দাম্ভিকতা, শাসকতা বজায় রাখতে বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে আসছে এমনই। টাকা ক্ষমতা মানুষকে অমানুষ করে তোলে। মমতা শিকদার তাকিয়ে দেখলেন ঈশিতা ঘুমিয়ে পড়েছে। তিনিও বালিশটা নিচে করে শুয়ে পড়ল। এতক্ষণ ওই মেয়েটার আশা থেকে শুরু করে সব কাহিনী শুনছিলেন তিনি। ঈশিতার থেকে সব শুনবেন বলে স্বামীকে বলে এসেছিল ঈশিতার নাকি শরীর খারাপ লাগছে, আমি আজকে ওর কাছে থাকব। তিনি আর দ্বিমত করেননি। যেমনই হোক সন্তানদের তিনি ভীষণ ভালোবাসেন। মমতা শিকদার কিছু ভেবে হাসলেন। আশার আলো দেখব বলে কিছু ভাবল। হতে পারে এই মেয়েটাই বদলে দিবে এই শিকদার বাড়ির অমানবিক নিষ্ঠুর ঐতিহ্যের দাম্ভিকতা। রাস্তার কেউ নেই। অন্ধকার ঘুটঘুটে রাস্তায় গাড়ির মধ্যে বসে আছে আদিল। শিকদার বাড়ি থেকে অনেকটা দূরেই। ঘড়িতে টাইম দেখল প্রায় 2টো বাজছে। মনির মাহমুদ চোখ খুলেছে, আগের থেকে ভালো আছে। কয়েকবার মিহিতার নাম নিয়েছিল, তারপর ঘুমের ঔষধের ডোজের কারণে আবার ঘুমিয়ে গেছে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে এই অন্ধকার রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে নেয় বাড়ির পথে। লড়াই দিনের আলোতে করতে হবে, রাতের আধারে নয়। ভোরের আলো নিঃশব্দে ঘরে ঢুকছে জানালার ফাঁক গলে। বাইরে গাছে বসা শালিকের ডাক আর দূরের আজানের সুর শহরের ভোরকে অন্যরকম শান্তি দিচ্ছে। কিন্তু ঘরের ভেতরের শান্তিটা টিকল না বেশি সময়ে। হঠাৎ দরজায় জোরে ধাক্কা। মিহিতা ঘুম ভেঙে চমকে উঠল। ইলহামও একসাথে উঠে পড়েছে। মিহিতা বিছানায় শুয়ে আছে, ইলহাম সোফায়। বিরক্তিতে নামমুখ কুঁচকে ইলহাম বলল, সকাল সকাল কার কাজ নেই যে দরজা ধাক্কাচ্ছে? ইলহাম বিরক্তি দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে রিতেশ। বয়স 30-এর কাছাকাছি, মুখে হালকা হাসি কিন্তু চোখে এক খোঁজাখুঁজি করা দৃষ্টি। কিরে রিতেশ, এখানে কেন? ইলহাম কপাল কুঁচকে জিজ্ঞেস করল। রিতেশ মিষ্টি গলায় বলল, ভাবির সাথে একটু দেখা করতে এসেছি। তুমি বিয়ে করেছ কাল রাতে এসে শুনলাম। বেশি রাত হয়ে গেছিল বলে আর আসিনি। তাই সকালে চলে আসলাম, আমি তার একমাত্র দেবর বলে কথা, দেখা তো করতেই, তাই না? কথাটা বলতে চোখ পড়ল ঘরের ভেতরে মিহিতার উপর। তার চোখ মিহিতার দিকে আটকে রইল, যেন মাথা থেকে পা পর্যন্ত হিসাব করে নিচ্ছে। মিহিতা বিছানা থেকে উঠে দাঁড়াল, চোখে ঠান্ডা কিন্তু ধারালো দৃষ্টি। রিতেশ ইলহামকে পেরিয়ে ঘরের মধ্যে গেল। মিহিতার দিকে হাত বাড়িয়ে বলল, আমি রিতেশ, তোমার চাচা শ্বশুরের ছেলে, এবং তোমার একমাত্র মিষ্টি দেবর, রসের দেবর। শেষেরটা ধীরে বলল। নজর তার মিহিতার উপর। সে নজর খুব একটা সুবিধার না, মিহিতা বুঝতে পারল। মিহিতা হাত বাড়াল না, বরং ধীরে ধীরে এগিয়ে এসে কড়া গলায় বলল, আপনার পরিচয় জানার দরকার নেই। আর অপরিচিতদের সাথে হাত মিলানো আমার অভ্যাস না, বিশেষ করে যাদের চোখে আমি ভদ্রতা দেখি না। রিতেশের মুখে মুহূর্তের জন্য অপ্রস্তুতি, কিন্তু সে আবার ঠোঁটে এক অস্বস্তিকর হাসি টেনে নিল। আপনি তো বেশ মজার কথা বলেন ভাবি। জি, অনেক মজার কথা বলি, আপনার ভাই জানে। ইলহাম তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, রিতেশ, কথা থাকলে আমার সাথে বল, মিহিতার সাথে কি বলার আছে? ঘরের ভেতর বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল, অদ্ভুত এক অস্বস্তি ও অঘোষিত হুমকির গন্ধ নিয়ে। রিতেশ ঘর থেকে বেরিয়ে গেল। ইলহাম মিহিতার সামনে আসল, মাথা থেকে পা পর্যন্ত নজর বুলিয়ে বলল, ইমপ্রেসিভ। হাত মেলানো অভ্যাস নেই, কিন্তু কারো গায়ে ঢলে পড়ে কাঁধে মাথা দিয়ে ঘুমানোর অভ্যাস আছে? মিহিতা ভ্রু কুঁচকে তাকাল, বুঝার চেষ্টা করল। মতিষ্কে চাপ দিতেই মনে পড়ল হসপিটালের ঘটনা। শক্ত কণ্ঠে বলল, তার প্রতি বিশ্বস্ততা আর নজর আপনাদের মতো অশ্লীল নয়। ইলহাম বোধহয় কিছু বলতে চাইল, কিন্তু মিহিতা শুনল না। হনহনিয়ে ওয়াশরুম গিয়ে জোরে দরজা লাগিয়ে দিল। মিহিতা নিচে নামতেই নির্দেশ দিল রান্নাঘরে যেতে। মিহিতা চুপচাপ গেল। ঝর্ণা নানান রকমের রান্নার কথা বলছে। পাশে মমতা শিকদার দাঁড়িয়েছিলেন, বললেন,
ঝর্ণা, ওকে একা এত সব করতে বলছো কেন? ও একা এত রান্না করতে পারবে না। আমিও করছি অর্ধেক। মিহিতা এবার উনার দিকে তাকালেন। কালকে দেখেছিলেন তবে বুঝতে পারেনি কে। এখন বুঝতে পারল তিনি ইলহামের মা। ঈশিতার সাথে চেহারার ভীষণ মিল। এজন্য হয়তো ঈশিতার মতোই কোমল হৃদয়ের মানুষ এই এক কথাতেই বুঝতে পারল। মানুষ চিনতে তার সময় লাগে না, জীবনে শুধু একজনকে মানুষকে চিনতে তার ভুল হয়েছে। মিহিতা হাসল, বলল, সমস্যা নেই, আপনি যান, আমি করছি সব। ঝর্ণার করা কথাতে তিনি আর থাকলেন না। মেয়েটা বড্ড অভদ্র। মমতা শিকদার যেতেই মিহিতা ঝর্ণাকে উদ্দেশ্য করে বলল, চলুন শুরু করি। ঝর্ণা আশেপাশে তাকাল, বলল, আমাকে বলছো? অবশ্যই আপনাকেই বলছি। আমি এই বাড়ির বউ হওয়ার কারণে যদি রান্না করতে হয়, তবে আপনিও তো এও বাড়ির বড় বউ, দায়িত্ব বেশি। আমি রান্না করতে পারি না আর করি না। আমার পাপ্পা এই বাড়িতে রান্না করার জন্য দেয়নি। ভাবি, আপনার বাবা না দিলে আমার বউয়ের বাবাও দেয়নি। সো রান্না করলে দুজনে করো, নইলে কারো করার দরকার নেই। ঝর্ণা রাগে ফুঁসে রান্না ঘর থেকে বেরিয়ে গেল। ইলহাম এগিয়ে গেল মিহিতার দিকে, বলল, রান্না ঘরে কি খাবারে বিষ মেশানোর কাজ করতে এসেছ? হ্যাঁ, আর প্রথম খাবারটা আপনাকেই খাওয়াতে চাই। তুমি যদি খাইয়ে দাও তবে বিষ খেতেও রাজি আছি। এমন বলবো, নো ওয়ে, সেই বিষ তোমাকে খাইয়ে মারব, কিন্তু আমি মরব না সহজে। তোমার পরিবারের লোকগুলোকে মাথা নত করাবো, তারপর না হয় ভাবা যাবে। মিহিতার হাত ধরে রান্না ঘর থেকে বের করে আনল। মিহিতা সবার সামনে শার্টের কলার চেপে ধরল, দাঁত কিচিয়ে বলল, আমাকে ভয় দেখানোর অভ্যাসটা ছেড়ে দেন, ইলহাম শিকদার। ঘরের সবাই এক মুহূর্তে থমকে গেল। কাজ থামিয়ে মমতা শিকদার একবার তাকালো। অমিত চেয়ারে বসে কফির কাপ নামিয়ে দিল। আমজাদ শিকদারের চোখের মনি তীক্ষ্ণ হয়ে উঠল। ইলহাম বিন্দুমাত্র বিচলিত হল না, বরং ঠোঁটে ধীর হেসে বলল, তুমি ভয় পাও না? কিন্তু তোমার চোখ তো বলছে তুমি ভয় পাও। মিহিতা গলার স্বর আরও কড়া করে বলল, আমি ভয় পাই না। আপনার মতো মানুষের নোংরা খেলা আমি নীরবে সহ্যও করব না। ইলহাম 1 ইঞ্চি এগিয়ে এল, যেন কেবল সে আর মিহিতা ছাড়া কেউ নেই আশেপাশে। খেলা? তুমিই তো আমার জীবনে আসার পর থেকে খেলা শুরু করেছ, তেজস্বিনী। আমাকে এই নামে ডাকবেন না, তীব্র স্বরে বলে মিহিতা কলার ছেড়ে দিল, কিন্তু দৃষ্টি সরাল না। ঠিক তখন আমজাদ শিকদার বলে উঠলেন, এ বাড়িতে কিভাবে কথা বলতে হয় তা শেখাতে হবে মনে হচ্ছে। এই মেয়ের সাহস কি করে হয়? অমিত উঠে দাঁড়াল, কিন্তু ইলহাম হাত তুলে থামিয়ে দিল। ছাড়ো বাবা, ওকে আমি নিজের মতো করে শেখাবো। মিহিতার বুকের ভেতর আগুন জ্বলে উঠল, কিন্তু সে কিছু বলল না। ঠান্ডা চোখে তাকিয়ে ঘুরে দাঁড়াল, সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ইলহামের চোখে হালকা মজা, যেন এ লড়াই সে উপভোগ করছে। বাড়িটা তখন নীরবতায় ঢেকে আছে। রান্নাঘরে হাড়ির ঢাকনার শব্দ, আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টি আসবে বলে। ঠিক তখনই গেটের বাইরে ব্রেক কষে থামে এক কালো রঙের পুলিশ জিপ। মুহূর্তের মধ্যেই খবর পৌঁছে যায় শিকদার বাড়ির ভেতরে। স্যার, পুলিশ এসেছে। ড্রয়িং রুমের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। আমজাদ শিকদার মাদকদ্রব্যের কাচের গ্লাসটা ছেড়ে ধীর কণ্ঠে বললেন, ডেকে আনো। আমজাদ শিকদার নিজের ঘর থেকে নিচে আসল। আসার সময় ইলহামকে আসতে বলে এসেছে। একটু পর দরজা ঠেলে ঢুকল এক ইন্সপেক্টর, পেছনে 2 কনস্টেবল। মুখে কোনো বাড়তি কথা নেই, সোজাসাপটা বলল, আপনার ছেলে ইলহাম শিকদার কোথায়? ইলহাম সোফা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল, কটাক্ষ ভরা চোখে তাকিয়ে বলল, হ্যাঁ আমিই। কি ব্যাপার? ইন্সপেক্টর সোজাসুজি বলল, আপনার নামে অভিযোগ আছে। আহির মাহমুদ নামে একজন কেস ফাইল করেছেন। আপনি তার বোনকে ঠকিয়ে বিয়ে করেছেন এবং জোরপূর্বক এই বাড়িতে আটকে রেখেছেন। মিহিতা রুম থেকে জোরে জোরে কথা বলা শুনে বাহির হয়ে আসে। পুলিশ দেখে নিচে নামে। অমিত রাগে চেয়ারের হাতল চেপে ধরল। বাজে কথা। কে এই আহির? ইলহাম হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কেমন এক শীতলতা। শালা বাবুর ওতেজ আছে দেখছি। ছোট মানুষ, রক্ত গরম, হয়তো ভুল বলেছে। আমজাদ শিকদার কঠিন স্বরে বললেন, দেখো ইন্সপেক্টর, এই বাড়িতে যা হচ্ছে সেটা পরিবারের ব্যাপার। পুলিশ নিয়ে এসে নাটক করার দরকার নেই। ইন্সপেক্টর দৃঢ় গলায় উত্তর দিলেন, আইন কোনো পরিবারের নিয়ম মানে না, শিকদার। অভিযোগ যথেষ্ট গুরুতর। আমরা তদন্ত করব। মুহূর্তেই ইলহাম সামনে এগিয়ে এসে বলল, তদন্ত করুন। মিহিতাকেই জিজ্ঞেস করুন তাকে আটকে রেখেছি নাকি।
ইন্সপেক্টর মিহিতার দিকে দৃষ্টি দিল। জানতে চাইল, মিস মিহিতা। ইন্সপেক্টরের কথায় বাদ সাধল ইলহাম। বলল, উহু, আপনার ভুল হচ্ছে। মিস মিহিতা নয়, মিসেস ইলহাম শিকদার। সম্মান দিয়ে কথা বলবেন, নয়তো আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। তিনি এখানে নতুন। লোকমুখে এ বাড়ির কথা শুনেছিল, কিন্তু সে ভয় পায় না। আবারও ও মিহিতাকে প্রশ্ন করল, আপনাকে কি এখানে আটকে রেখেছে? মিহিতা একবার ইলহামের দিকে তাকাল। সে নিশ্চুপ তারই দিকে তাকিয়ে আছে, মুখে রহস্যময়ী হাসি। মিহিতার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ডিসিশন তোমার, বলো, তবে ভেবে চিনতে উত্তর দিও কিন্তু। বলেই ফোনে কিছু একটা ওপেন করে আড়ালে মিহিতার নজরে ধরল। মিহিতা এক পলক তাকিয়ে উত্তর দিল, আমাকে কেউ জোর করে আটকে রাখেনি। আমি যথেষ্ট বড় হয়েছি, আমি কোনো বাচ্চা নয় যে কেউ আটকে রাখবে। উত্তর পেয়ে গেছেন, এখন রাস্তা মাপুন। এক প্রকার অভদ্রতামি করে বাহির করে দিল। মিহিতাকে বলল, গুড, ভেরি গুড। মিহিতার কর্কশ কণ্ঠে বলল, ভাববেন না আপনাকে ভয় পেয়ে মিথ্যা বললাম। আমি আছি আমার উদ্দেশ্য, আপনাদের ধ্বংস দেখে তারপর যাব। এই আপনি ডাক ভালো লাগছে না, তুমি করে বলো। ভালোবেসে আদর মাখিয়ে ওগো বলতেও পারো। কুত্তা ডাকতে পারতে শান্তি পেতাম, কিন্তু পারছি না। ঘৃণার ডাক যদি কিছু থাকত, তবে সেই নামে আপনাকে ডাকতাম। তখনই মিহিতা ফোনে কল আসল। রিসিভ করে কানে চাপল। ওপাশ থেকে কিছু বলতেই মিহিতা বলল, আমি 30 মিনিটের মধ্যে আসছি। ফোন রেখে সবার সামনে দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। কেউ আটকাতে চাইলে ইলহাম না করে। সে জানে এখন যাওয়ার জায়গাটা কোথায়। নেক্সট গেম একটু পর শুরু হবে। মনে মনে কথাগুলো ভেবে ইলহামের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠেল।